হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি গ্রামে থেকেই বড় হয়েছি, এখানে লেখাপড়া শেষ করেছি। এখন বাড়িতে বাবা চলে গেলেন হঠাৎ করে, সংসারটা ভেঙে পড়ল। ইচ্ছে ছিল যতদিন না ভালো একটা চাকরি হয়ে যাচ্ছে ততদিন বাড়িতেই থাকবো, কিন্তু তা আর হয়ে উঠল না। বাবা হঠাৎ করে চলে যাওয়ায় সংসার যেন হুট করে এসে আমার কাঁধে পড়ে গেল। তারপরে শহরে থাকা মামির কাছে মা ফোন দিল। দেওয়ার পরে বলল, ওখানে কি ভালো কোনো চাকরি বাকরি পাওয়া যাবে আমাদের সুমনের জন্য? আমার নাম সুমন, আমার কোনো ভাই বোন নেই, আমি একাই। যাই হোক, আমার মামি বলল, হ্যাঁ অবশ্যই, আমাদের অফিসে একটা পোস্ট খালি আছে, সুমন যদি চায় ওখানেও কাজ করতে পারে। আমার মামা বাহিরে থাকতো, মামি খুবই ভালো একটা অফিসে জব করতেন। বলল, আপাতত স্যালারি খুব বেশি হবে না, তাও 30-35 হাজার টাকার মতো হবে। আমি পুরো বিষয়টা জানার পর মাকে বললাম, মা, যেহেতু একবারই নেই, না থাকার চেয়ে এটাই ভালো হবে, আমি বরঞ্চ বসে না থেকে চলে যাই। কিন্তু মা, আমি কোথায় উঠব, কোথায় থাকব? ওখানে তেমন কিছু চিনি না। মা আমাকে বলল, কোথায় উঠবি থাকবি মানে তোর মামির সাথে আমার কথা হয়ে গেছে, তুই তোর মামিদের ওখানেই উঠবি। হ্যাঁ, তোর মামাও থাকেন না দেশে, সে দেশের বাহিরে থাকে, তোর মামিও চাকরিজীবী। যাই হোক, মা আমাকে এই কথা বলতেই আমি তো যেন এতটা খুশি হয়ে গেলাম, তার বলে বোঝাতে পারবো না। ভাবলাম যাক, মেসে ওঠা, বাসা দেখা, তারপরে কার সঙ্গে উঠবো, তার সঙ্গে আমার অ্যাডজাস্ট হবে কি না, অনেক কিছু নিয়ে অনেক টেনশন থেকে আমি মুক্ত হয়ে গেলাম। যাই হোক, আমি চলে আসলাম শহরে, মামির ওখানে উঠলাম। মামিদের বাসায় তেমন কেউ নেই, মামিরা ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে থাকতো। ওই ফ্ল্যাটে 3টা রুম ছিল। মামা থাকতো দেশের বাহিরে। মামি যদিও চাকরি করতেন, কিন্তু বিয়ে তেমন একটা বেশি দিন হলো হয়নি। মাত্র 3.5 বছর হলো আমার মামির বিয়ে হয়েছে মামার সঙ্গে। মামা কিছুদিন থেকেই দেশের বাহিরে চলে গিয়েছিল, যার পর আবার আসলো। আয়শা কিছুদিন থাকলো মামির সঙ্গে থেকে, এই তো অল্প কয়েকদিন সবে মাত্র হয়েছে মামা চলে যাওয়া। যাকগে বন্ধুরা, আমি সেই বিষয়টাই তোমাদেরকে খুলে বলবো। তো আমি গ্রাম থেকে এসে মামির সঙ্গে ফার্স্ট দিন বাড়িতেই থাকলাম। পরের দিন মামি আমাকে সঙ্গে করে নিয়ে গেল। তারপরে সেখানে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ায় আমি সেখানে টিকে গেলাম। টিকে যাওয়ার পর আমি জবটা নিয়ে জবটা করতে থাকলাম। মামি আমাকে খুবই বাচ্চাদের মতো আলগিয়ে আলগিয়ে খাওয়াই দিত। যাকগে, হুট করে মামা চলে আসলো। মামা আসায় তো সবাই খুশিতে দিশেহারা। গ্রাম থেকে আমার মাও এক ঝলক আসলো, এসে 1 সপ্তাহ থাকলো। রীতিমধ্যে দেখতে দেখতেই কখন যে কতটা সময় চলে গেছে তা আর বুঝতে পারিনি। তো আমি বেশ রাতে উঠে একটু বাথরুমে যাচ্ছিলাম, দেখলাম যে ছপ ছপ কিছু আওয়াজ হচ্ছে। আমি বাড়ির চারপাশে খুঁজতে লাগলাম, দেখলাম না, আওয়াজটা বাড়ির কোনো দিক থেকে নাই, বরঞ্চ মামির ঘর থেকে আসছে। তো আমি দরজায় গেলাম, দেখলাম দরজা লক করা। জানালার সামনে যেয়ে দেখি পর্দাটা হালকা ফাঁক করাই আছে। ফ্যানের বাতাসে পর্দাগুলো উঠছিল। সেখান দিয়ে এমন কিছু দেখলাম, যা দেখে দেখে আমার চোখ দুটো ওই দেখার মধ্যেই আটকে গেল। আমি বেশ কিছু সময় ধরে দেখতেই থাকলাম। দেখলাম মামা মামি ঘরের মধ্যে খুব সুন্দর করে কাজ করছে। আমার মামা আমার মামির ওয়ালটাকে খুব সুন্দর করে করে পরিষ্কার করছে। তারপরে রুমের ভেতরটাকেও খুব দারুণভাবে পরিষ্কার করে দিচ্ছে। এই দৃশ্য দেখার পর আমি মোটামুটি আটকিয়ে গেলাম। দেখার কৌতূহল যেন আরও বেড়ে গেল। আমি চুপচাপ করে দাঁড়িয়ে সবটাই শেষ পর্যন্ত উপভোগ করছিলাম। মামি খুবই খুশি ছিল মামার এই রকম কাজে। তো প্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি? তো বন্ধুরা, সেদিন গেল, ওই দৃশ্য দেখার পরে নিজেকে কিছুতেই আর ঠিক রাখতে পারলাম না। তারপরে আমার ঘরে আমি চলে আসি। আসার পরে আমি মোবাইল দিয়ে আমার কাজটা সেরে নেই। আমি খুবই মজা করে আমার কাজ করছিলাম আমার ঘরে। যাই হোক,
শেষ করে অনেক ক্লান্ত শরীর নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে সকাল সকাল উঠে দেখি মামির ইতিমধ্যেই সমস্ত ঘর থেকে বেরোতেই দেখি মামি একদম চুলগুলো ভেজা ছিল, টাওয়াল দিয়ে বাঁধা ছিল। অন্যদিকে সকালে টেবিলের উপরে সমস্ত নাস্তা রেডি। আমি এক পা দুপা করে আগাচ্ছিলাম আর মামিকে অপলক দৃষ্টিতে দেখছিলাম। অন্যদিকে মামাও গোসল করে বের হয়ে আসছে, একটা টাওয়াল পেঁচানো, দেখতে খুব দারুণ লাগছে দুজনকে। আমি অপলক দৃষ্টিতে চেয়ে নামছিলাম। যাই হোক, মামি বলছে, কী রে সুমন, একটু তাড়াতাড়ি আয়, খাবি, অফিসের তো সময় প্রায় হয়ে এলো। আমি মামিকে বললাম, মামি এখন কি তুমি ছুটি নিতে পারো না? মামা এসছে, মামার সঙ্গে বাড়িতেই থাকো। বলল, নেব, আর কয়েকটা দিন যাক। এই কথা বলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে গেলাম অফিসে। অফিসের কাজ সেরে দুজন একসঙ্গেই ফিরতাম। এতদিনে আমি একটা বাইকও কিনে নিয়েছিলাম, মামা আমাকে সাহায্য করেছিল। বাইকে করেই মামিকে আমি নিয়ে যাওয়া আসা করছিলাম। তো মাঝে মাঝে মামির সাথে আমার সাথে ওই হার্ট ব্রেক করতে গেলে একটু ধাক্কা লাগে, তোমরা সবাই জানো। তাতে করে মোটামুটি তার পেঁপেগুলোর সঙ্গে আমার গায়ে একটু মাঝে মধ্যে ধাক্কা লাগতো প্রায় সময়, সেটা আমার খুবই ভালো লাগতো, আমি অনেক মজা নিতাম। যাই হোক, এভাবেই চলছিল প্রত্যেকটা দিন। তারপরে বাড়ি পর্যন্ত আসলাম অফিস ছুটি শেষে। এসে আবারও আমরা নিয়ম অনুসারে বাড়িতে সব কাজকাম শেষে খাওয়া দাওয়া করলাম। করার পরে যার যার রুমে শেষে চলে গেলাম। যাওয়ার পর আমার একটু বই পড়ার অভ্যাস ছিল, আমি বই পড়লাম। বই পড়তে পড়তেই বইয়ের মধ্যেই যেন ভেসে উঠছিল কালকের সেই দৃশ্য। আমি তড়িঘড়ি করে বের হলাম আমার রুম থেকে। বের হয়ে দেখি আজও সেই অদ্ভুত ধরনের আওয়াজ। আমি ঘর থেকে আবারও সেই জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। জানালার সামনে দাঁড়াতেই আবারও সেই ফ্যানের বাতাসে পর্দাগুলো উড়ে উড়ে যাচ্ছিল আর সবটা দেখা যাচ্ছিল। মামা খুবই ক্লান্ত হয়ে গেছে ওয়াল পরিষ্কার করতে করতে। যাই হোক, ওয়ালগুলো যেভাবে ঘষা মাজা করছিল, ক্লান্ত হয়ে যাওয়ারই কথা। এমন সময় ওয়াল পরিষ্কার করতে করতেই মামা ঘর পরিষ্কার করা শুরু করলো, ঘরের মধ্যে ঢুকে যেয়ে। যাই হোক, ঘরে ঢুকে ঘর পরিষ্কার করতে সে যেন আরও ক্লান্ত হয়ে গেল। এভাবেই চলতে থাকে প্রতিদিন তাদের 2-2.5 ঘন্টা এই ঘর মেরামত বা দেওয়াল পরিষ্কার করা কাজ। যাই হোক, আমি এসব দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। নিজের মনের চাহিদা যেন আরও বেড়ে যেতে থাকে। আমি সেখান থেকে সরে আসলাম, এসে আমার ঘরে আসলাম। আসার পর সেই তীব্র যন্ত্রণা হচ্ছে আমার মাথার ভিতর। কি করব আমি কিছু বুঝতে পারছি না। আমি সুন্দর করে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। প্রথমে আমি আমার ফোনটা আমার সামনে রাখলাম। রাখার পরে আমি আমার ফোনে ওই মুভি দেখতে থাকলাম। দেখতে দেখতেই আমি মোটামুটি আমারকে শান্ত করার সমস্ত ব্যবস্থা করে নিলাম। আমি নিজেই নিজের পিলার পরিষ্কার করছিলাম, এছাড়া তো আর কিছু করার নেই। যাই হোক, পিলার পরিষ্কার করতে করতেই মোটামুটি অনেকটা সময় কেটে গেল। আমি সুন্দর করে 2 হাত ভরে কিছু দই নিয়ে বাথরুমে তড়িঘড়ি করে চলে গেলাম। যাওয়ার পরে আমি সেগুলা ফেলে দিলাম। দেওয়ার পর পরিষ্কার হয়ে ঘরের ভিতরে আসলাম। এসে মোটামুটি শরীরটা প্রচণ্ড দুর্বল শুভ। এমন সময় মনে হলো যাই তো দেখি মামা মামি কী করে। তো জানালার সামনে আবারও যেয়ে দেখছি একদম ঘামা ঘামা শরীর নিয়ে খুবই ক্লান্ত অবস্থায় শুয়ে আছে। অন্যদিকে মামি আলতো হাতে মামার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছে। এই দৃশ্য দেখে আসার পর আমি শুয়ে পড়লাম আমার বিছানায়। শুয়ে পড়ার পরে কী যেন ভাবছি, কী আর ভাববো, ওই দৃশ্য আমাকে কিছুতেই তাড়া করা ছাড়ছে না। আমি ভাতের প্লেটে হাত দিলেও ওই দৃশ্য দেখছি, আমি অফিসের কম্পিউটার চালাতে গেলেও ওই দৃশ্য আমার সামনে ভেসে উঠছে, আমি একটা বই পড়তে গেলেও সেই দৃশ্য আমার ভেসে উঠছে আমার সামনে। এভাবেই চলতে থাকে। এই রীতিমধ্যেই মামার যাওয়ার সময়ও হয়ে যায়। যাই হোক, যাওয়ার সময় হয়ে যায়। যাওয়ার 2 দিন আগে মামিকে নিয়ে মামা শপিংয়ে যায়। শপিং করে তারা একটা রিসোর্টে ঘুরতে যায়। ঘোরাঘুরি করে বাড়ি চলে আসে। আসার পরে
তারা সারা রাত ওয়াল ঘর পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারা যে সেদিন সারা রাতই মোটামুটি ওয়াল পরিষ্কার করবে, ঘর পরিষ্কার করবে, এটা তো জানাই যায়। কারণ যে মানুষটা পরের দিন তাকে ছেড়ে কয়েক বছরের জন্য চলে যাচ্ছে, তো আগের দিন ওয়াল ঘর পরিষ্কার করবে, এটাই তো স্বাভাবিক। আমি সেই চান্সটা নিয়েই থাকি। তো মামা মামি সবাই খাওয়া দাওয়া করার পরে মোটামুটিভাবে তারা তাদের ঘরে চলে গেল। আমিও সুন্দর করে আমার রুমে বসে বসে বাস মোবাইলে কিছু দেখছিলাম, মুভি দেখতে লাগলাম। খুবই ভালো লাগলো, মুভিতে সেই সমস্ত দৃশ্য আসতে থাকে। আমি হুট করে উঠে চলে গেলাম মামির সেই জানালার সামনে, যেয়ে দেখি এখানের মুভিটা আরও অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। যাই হোক, খুব বেশি একটাও মিস হয়নি। আমি খুব সুন্দরভাবে সেই মুভি উপভোগ করতে থাকি। প্রথমে ওয়ালকে খুবই চারো সাইড দিয়ে অনেক সুন্দর করে মাঝামাঝি করে নিচ্ছিলেন। তারপরে ঘরের ভেতরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করলো, পরিষ্কার করে সেখানে পিলার রাখলো। হ্যাঁ, রেখে এইভাবেই তারা মোটামুটি কাজ করতে থাকে। একবারেই সেই ঘরটাকে পরিষ্কার করলো তারা 4 বার। ওয়ালও তাদেরকে 4-5 বার মাজতে হয়। রাতে যেহেতু চলে যাবে সেহেতু খুব ভালোভাবে ওয়াল, ঘরের ভিতরটা পরিষ্কার করছিলেন মামা। মামা পরিষ্কার করতে 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 মারাত্মকভাবে ক্লান্ত হয়ে পড়ল। শরীরটা ঘেমে গেছে, অঝরে ঘাম ঝরছে। মামি বলছে, তুমি তো অনেক ঘেমে গেছো। মামা বলতেছে, বাস, এই ক্লান্ত, এই ঘাম তো কিছুই নয়। তোমার কি কোনো ক্লান্তি আছে? মামি শুয়ে থেকে বলছে যে, না, আমার কোনো ক্লান্তি নাই, তবে আমার খুব খারাপ লাগে, তুমি অনেক পরিশ্রম করো। তখন মামা বলল যে, আমার ঘরের কাজ করতে কোনো রকম কোনো ক্লান্তি বা কোনো রকম কোনো ঘাম বলো, কষ্ট বলো, কিচ্ছু হয় না। আমার ঘরের কাজ করতে খুবই ভালো লাগে। এই কথা শুনে হাসি দিয়ে তারা দুজনকে জড়িয়ে ধরল এবং তাদের ঘরের কাজ করা একটা পর্যায়ে শেষ হয়ে গেল। যাকে পরের দিন এবার বিদায়ের পালা মামার। মামি সুন্দর করে তাকে এয়ারপোর্টে নিয়ে গেল। সঙ্গে ছিলাম আমি, এয়ারপোর্টে তুলে দিয়ে আসলাম মামাকে। মামা তো চলে গেল। চলে যাওয়ার পর বাড়িতে আসলাম। মামি বলল, মনটা খুবই খারাপ লাগছে তোর মামাকে ছাড়া। এতদিন বাড়িতে ছিল, বাড়িটা কেমন ভরা ভরা ছিল, এখন মনটা খুবই খারাপ লাগছে। আমি বললাম, মন খারাপ করে কি হবে, বাস্তবতা যেটা সেটাকে তো মেনে নিতেই হবে, তুমি দুঃখ করো না। মামা কিছুক্ষণ পরেই তোমাকে ফোন দিবে, মামার পৌঁছাতে খুব বেশি একটা সময় লাগবে না। মামি বলল, হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, চল, আজকে তো আমরা অফিস থেকে 3 দিনের ছুটিতে আসি, কোনো সমস্যা নেই, তুইও রেস্ট নে। আমি বললাম, ঠিক আছে মামি, তুমি টেনশন করো না, আমি রেস্ট নিচ্ছি, আর বাড়ির কাজকাম নিয়ে ভেবো না, সে আমি করে দিব। এই কথা বলে আমি ঘরে চলে গেলাম। যাওয়ার পরে ব্যাস একটু রেস্ট নিলাম। আমরা নিতে না নিতেই মামা ফোন করে ফেলেছে। বলছে, তোর মামিকে ফোনে পাচ্ছি না, একটু দেখবি কি হয়ে গেল তোর মামির। আমি মামাকে বললাম, মামা হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। আমি আমার ফোনটা হাতে করে মামির ঘরে গেলাম। যেয়ে দেখি মামি তো ঘুমোচ্ছে, খুবই ক্লান্ত শরীর নিয়ে। আমি মামিকে ডাক দিলাম, মামি, মামা তো ফোন করেছে, তুমি নাকি ফোন ধরছো না। মামি তড়িঘড়ি করে উঠে বলছে, ও হ্যাঁ, আমি আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। বল, দে তোর মামা, আমি ফোনে কথা বলে নিচ্ছি। আমি ফোনটা দিয়ে বেরোলাম। বের হয়ে ব্যাস সোফার উপরে বসলাম, বসে টিভি ছেড়ে দিয়ে টিভি দেখতে থাকলাম। মামিও কথা শেষ করে আসলো, আয়শা আমার পাশে বসলো। বলল, কী করছিস সুমন? আমি বললাম, মামি আমি টিভি দেখছি, তুমি কি দেখবে? বললো, শুধু টিভি দেখলেই হবে, ঘরে কাজ আছে না, খেতে হবে না, চল ফার্স্টে আগে একটু কফি বানাই, তুই কি কফি খাবি? আমি বললাম, হ্যাঁ মামি, দিলে ভালো হয়, খারাপ হয় না। এই বলে আমি মামির থেকে কফি নিয়ে খেলাম। মামিও আমার সঙ্গে বসে বসে কফি খেলো। কফি খেতে খেতেই আমরা মুভি দেখছিলাম। মুভিতে হঠাৎ করে সেই দৃশ্যটা আবারও চলে আসলো। সেই দারুণ একটা দৃশ্য এসেছিল। ওয়াল মাঝামাঝি করার ও ঘরের ভিতরে ঢুকে ঘর পরিষ্কার করার একটা দৃশ্য চলে আসলো। তো প্রিয় বন্ধুরা, মামি বসেছিল, আমিও বসেছিলাম, আমরা একসঙ্গেই সেটা দেখছিলাম। মামি বলল, কী রে, এটা কোন মুভি? এই মুভিতে কি এইসব দৃশ্যও দেখা যায়? আমি বললাম, হ্যাঁ মামি, দেখা যায়, দেখো না।
বললো, না ওসব দেখিস না, ওসব দেখলে নানান চিন্তাভাবনা মনের মধ্যে ঘোরাঘুরি করবে। আমি বললাম, বারে, ঘরের কাজ করা কি খারাপ নাকি? এগুলো শেখাও তো ভালো, একটু ট্রেনিংয়েরও তো দরকার আছে, এই জন্যই আমি দেখি। তুমি ইচ্ছা করলে দেখতে পারো। যদিও বাড়ির কাজ তোমাদের জানা আছে, তারপরেও যদি নতুন কিছু শিখতে পারো সেটা তোমাদের জন্য অ্যাডভান্স হবে আর ভালো হবে, বই কি খারাপ হবে না, তুমি শিখতে পারো। আমার এই কথা শুনে, আমার মুখে এই ধরনের কথা শুনে মামি বলল, ওরে পাকা পেকে গিয়েছিস তাই না রে? আমি বললাম, সে অনেক আগেই গিয়েছি। কেন মামি, বোঝা যায় না? বলল, দুষ্টু, খেয়ে নে, কফি শেষ কর। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, শেষ করছি। এই করে মামি মোটামুটি সুন্দর করে কাটাকাটি করে রান্না করে ফেললো। রান্না করতে করতে আমি বললাম, মামি ভালো লাগছে না, কি যে করি? বলল কি, খাবার দাবার শেষ, পাতিলে দুধ রাখা আছে, একটু নিয়ে আয়। আমার মনের মধ্যে অন্যরকম একটু দুষ্টমি আগে থেকেই ছিল। আমি কি করলাম, দুধের মধ্যে একটু তাদের হাই ডোজ দিয়ে দিলাম, একটু ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিলাম। দেওয়ার পরে সেই দুধের গ্লাসটা মামিকে নিয়ে যেয়ে দিলাম। মামি সেটা ঢকঢক করে খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর মামি সুন্দর করে ঠিক শোবার টাইমে গিয়ে শুয়ে পড়ল। এমন সময় আমি তো অপেক্ষা করছিলাম যে সে কখন ঘুমোবে। একটা পর্যায়ে সে ঘুমিয়ে গেল এবং আমি ঘরে যেয়ে দেখলাম যে সে একদম এমনভাবে ঘুমোচ্ছে যে মনে হয় বাড়িটা যদি পরিষ্কার করতে করতে ভেঙেও ফেলি, সেই দেওয়াল, বাড়ি, ঘর, ঘরের ভিতর, সে কিছুতেই কিছু টের পাবেন না। যাই হোক, আমি ঘরের মধ্যে ঢুকলাম। প্রথমে ঢোকার পরে আমি মোটামুটি ওয়ালগুলোকে খুব সুন্দর করে করে পরিষ্কার করা শুরু করলাম। পরিষ্কার করে 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 আমি চলে গেলাম তার একদম মধ্য ঘরের স্থলে। সেখানে পৌঁছানোর পর আমি সেখানেও খুব সুন্দর করে পিলার দিয়ে মাঝামাঝি করে একবারে সব কমপ্লিট করলাম। সে কিছুই বলতে পারল না। পরের দিন সকালবেলা দেখলাম মামি খুবই স্বাভাবিক অবস্থায় ঘুম থেকে উঠেছে। ওঠার পর সে বাড়ির নিয়ম অনুসারে নাস্তা পানি সব কিছুই করছে। যেহেতু আমরা 3 দিনের ছুটি আছি, মাত্র 2 দিন গেল, আরও একটা দিন বাকি আছে। যাই হোক, মামি স্বাভাবিক। আমি তো একটু ভয়ে ভয়ে পাচ্ছিলাম যে কিছু বুঝে গেল কি না, কিন্তু না, মামি তো কিছুই বুঝতে পারেনি। আমি সুন্দর করে নামলাম, নেমে মামির সঙ্গে নাস্তা জয়েন্ট করলাম। করার পরে নাস্তা শেষ করে ব্যাস বসে পড়লাম। আমি বললাম, মামি আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে ঘোরার কথা বলে আমি বাইরে থেকে হাঁটছিলাম আর ভাবছিলাম কোনো ভুল কিছু করে ফেললাম না তো। আবার ভাবলাম, না না, কিসের ভুল আছে? তাছাড়া এই দৃশ্য দেখে আমি তো আর নিজেকে ঠিক রাখতে পারছি না। আমার চোখ বারবার আটকে যাচ্ছে। তারপরে রাত্রে আমি এত সুন্দর করে সেই ঘর মাজাডলা করেছি, পরিচ্ছন্ন করেছি, তোমরা কল্পনাও করতে পারবে না। সেই দৃশ্য বারবার আমাকে উৎসাহ দিচ্ছে যে তুই ঘরের কাজ খুব ভালো পারিস, আরও একটু বেশি বেশি করে কর। অন্যদিকে পিলাবাবু তো সবসময় পরিষ্কার করার জন্য একদম নিজের পায়ে দাঁড়িয়েই থাকে। যাই হোক, এই করে আমি আবার ওষুধের দোকানে গেলাম, যে ওষুধ শেষ হয়ে গিয়েছিল, নিলাম। নেওয়ার পরে আমি বাসায় চলে আসলাম। আসার পরে বললাম যে, মামি আজকে কি রান্না হয়েছে? বলল, এই এই রান্না করেছি। আমি বললাম, খুব ভালো করেছো, বাহির থেকে এসেছি, একটু শরবত বানাবো, তুমি কি খাবে? মামি বলল, হ্যাঁ, কোনো আপত্তি নেই, খেতে পারি। সেদিন আমি মামিকে দুপুরেই শরবতের সঙ্গে ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। মামি বলছিল, আমার মাথাটা না খুবই ব্যথা করছে, তুই কি আমি হালকা করে একটু মাসাজ করে দিবি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই দেবো, কেন দিব না। আমি খুব সুন্দরভাবে মামিকে মাথাটা মাসাজ করে দিচ্ছিলাম। হ্যাঁ, মামি দেখলাম খুব সুন্দর করে বসে সোফার উপরে হেলান দিয়ে আছে। তার কোনো রকম কোনো হা না কিছুই নাই। হ্যাঁ, আমি দারুণভাবে ওনার মাসাজটা চালাই। যাই হোক, তারপরে মামি মোটামুটি করে বলল যে, এখন একটু খেয়ে নে, খেয়ে নিয়ে আমি দুপুরে ঘুমাবো, আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমার কাজ আছে বাবা, আমি আজকে কাপড় চোপড় ধোবো, কারণ কালকের দিনটা আছে, কালকের দিনটা রেস্ট নেব। এই কথা বলে মামি চলে গেল তার রুমে। আমি চলে গেলাম কাপড় ধোয়ার বাহানায় আমার ঘরে, যে কাপড় চোপড় বের করেছি, এর মধ্যে মামি যে ঘুমিয়ে পড়েছেন। আমি সুন্দর করে করে তার ঘরে গেলাম, যাইয়া উপরের ওয়াল, তারপরে সাইডের ওয়াল, পিছনের ওয়াল, এই ওয়ালগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করা শুরু করলাম। পরিষ্কার টরিষ্কার করতেই যখন আমি ঘরের মেঝে পরিষ্কার করা শুরু করলাম, তখন হুট করে দেখলাম যে সে লড়াচড়া দিয়ে চোখ মেলে বসলো। বলল, তুই এটা কি করছিস? আমি বললাম, কি করছি? তোমার ঘরবাড়ি মেজে পরিষ্কার করে দিচ্ছি। কেন, তুমি যে মামার সঙ্গে প্রতিদিন ঘরবাড়ি পরিষ্কার করতে, সেটা কি ভুল? তাহলে আমি যখন বাড়ির কাজ করছি সেটা কেন ভুল হবে বলো তো? বলল, ওরে বোকা, এগুলো তো স্বামী স্ত্রী মিলে করে ঘর পরিষ্কারের কাজ, তুই কেন করবি?
আমি এই কথা শুনে তড়িঘড়ি করে ওখান থেকে বের হয়ে চলে আসি। তারপর দেখলাম যে মামির মনটা অনেক খারাপ। মামি ১ সপ্তাহ আমার সঙ্গে কোনো রকম কোনো কথা বললেন না। এই বিষয়টা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। ঘুরে, ঘুরে মামির কাছে যাচ্ছিলাম। তো ১ সপ্তাহ কথা না বললেও দেখলাম যে না, মামি আমার সামনে খুবই ফিটিং-ফাটিং পোশাক পরা শুরু করেছে এবং খোলামেলাভাবে চলতে শুরু করেছে। তো আমি নিজে থেকে একটু কাছে, কাছে যাচ্ছিলাম। যাওয়ার পরে মামি আমাকে বলল যে আমি আজকে অফিস থেকে যখন নামছিলাম তখন দরজার সঙ্গে বাড়ি খেয়েছি। মাথাটায় খুব লেগেছে। মাথাটা একটু ম্যাসাজ করে দে। তো এই কথা বলতে আমি একটা লাফ দিয়ে ওষুধ নিয়ে আসলাম। এনে ম্যাসাজ করতে থাকলাম। হঠাৎ করে এদিক ওদিক দেওয়ালের এদিক ওদিক মাজা ঘষা করার জন্য হাত পা চলে যাচ্ছে। যাই হোক, এটা দেখে মামি বলল, "কী করছিস? আমাকে একটু সময় দে।" আমি বললাম, "সময় দেওয়ার কী আছে? আমি কি ভালো কাজ করতে পারি না বলো? আমি খুব সুন্দর করে ফ্লোর পরিষ্কার করতে পারি। হ্যাঁ, চিপা-চাপা, কোনাকানি খুবই পরিচ্ছন্নভাবে কাজ করতে পারি। আমাকে দিয়ে আমি যদি কাজ করে দিই তোমার কি সমস্যা? তোমার যদি পছন্দ না হয় তখন তুমি বলো। নিজের ইচ্ছায় একটু কাজের দায়িত্বটা আমাকে দাও না।" বলল, "লোকে জানলে কি বলবে?" আমি বললাম, "দেখো ওইসব লোকের কথা বলে লাভ নেই। লোকে জানলে তো অনেক কিছুই বলে। লোকজনকে কে তুমি ঢোল পিটিয়ে বলতে যাবে এসব কথা আর বলো না।" একথা বলতেই মামার ফোন চলে আসলো। মামির ফোনে বলল, "তোর মামা ফোন দিয়েছে, তুই এবার চুপটি করে থাক। আমি তোর মামার সঙ্গে কথা বলে নেই।" হ্যাঁ, আমি বললাম, "ঠিক আছে, আমি এখানেই চুপচাপ করে বসছি। তুমি কথা বলো, দেখি মামা কি বলে।" তো দেখছিলাম মামা মামির সঙ্গে খুব রোমান্টিকভাবে কথা বলছিল। সব না এমন, এমন কথা বলছিল যে প্রত্যেকটা কথাই ওয়াল মাজা আর ঘর পরিষ্কার করার কথা। হ্যাঁ, এগুলো শুনে আমার কাজের চাহিদা আরও বেড়ে যায় যে আমিও এই কাজটা খুব দক্ষতার সঙ্গে করব। ফোনটা রাখতে আমি বললাম, "মামি তোমার কি মাথা ব্যথা কমেছে?" বলছে, "না রে, মাথাটা আরও ধরে গেছে। দেখ না তোর মামা কী সমস্ত কথা আমাকে বলছে।" আমি বললাম, "সব কথাই আমি শুনে নিয়েছি।" এই কথা শোনার ফাঁকে, ফাঁকে আমি মোটামুটি আ ফ্লোরে থেকে শুরু করে মোটামুটি দেওয়ালের চারো সাইডে হালকা পাতলা মাসাজ করে নিয়েছি। হ্যাঁ, ঘষা মাজা করে নিয়েছি। এতে করে মামি খুবই খুশি দেখলাম। আমি ভাবলাম যে মামির সম্মতি আছে। আর কোনো কিছু না ভেবে ব্যাস বাড়ির দরজাটা লাগিয়ে দিলাম। দিয়ে আমি মোটামুটি মামির দেয়ালের উপরে বেশ সময় ধরে অনেকক্ষণ নিজের ইচ্ছামতো মাজা ঘষা চালিয়ে গেলাম। মামি এতে করে খুবই খুশি হলো। তারপরে বললাম যে, "মামি এবার আমি তোমার ফ্লোরটা ঘষা মাজা করতে চাই।" মামি বলল, "ঠিক আছে, ফ্লোর ঘষা মাজা কর, কোনো সমস্যা নেই।" আমি মামির মন মতো তার ফ্লোরটাকে ঘরের মেঝের ফ্লোরটা খুব সুন্দর করে ঘষে মেজে এতটা সে আমার কাজে খুশি হয়ে যে আমাকে এই কাজের পুরো দায়িত্বটাই দিয়ে দেয়। যাই হোক, ঘষা মাজা শেষ করে আমি মোটামুটি একদম আ মেঝে থেকে শুরু করে ওয়ালের এপিঠ ওপিঠ সব পিঠ থেকে শুরু করে দক্ষতার সঙ্গে পরিপূর্ণ পরিচ্ছন্নতার কাজ আমি শেষ করে নেই। যাই হোক প্রিয় বন্ধুরা, এইভাবেই মামির সঙ্গে আমার গড়ে ওঠে খুবই ভালো একটি সম্পর্ক এবং মামা বাহিরে থাকতো। সে ৩ বছর ৩.৫ বছর পর, পর আসতো। তো ততদিন মামির এই ঘষা মাজার কাজ সম্পূর্ণভাবে আমার ছিল। বাড়ির যাবতীয় পরিচ্ছন্নতার কাজ আমি করতাম আর আমার কাজে মামি অনেক খুশি হতো। এইভাবেই আমাদের উম দিনগুলো আস্তে, আস্তে কাটতে থাকে। অন্যদিকে আমারও আর বিয়ে করার কোনো প্রয়োজন হয় না। তো প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝেছ আমি ফ্লোর কাকে বলেছি, দেয়ালের এপিঠ ওপিঠ কাকে বলেছি। তো যাই হোক বন্ধুরা, ইউটিউবের অনেক নিয়মকানুনের কারণে তোমাদের সঙ্গে অতটা খুলেখালে গল্প বলতে পারি না। এজন্যই একটু এভাবে বলতে হয়। তোমরা অবশ্যই বুঝে নিও। আজকে এই পর্যন্তই। এখানেই গল্পটি শেষ করছি। পরবর্তী কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার গল্প যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বিদায় নিচ্ছি, ভালো থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।